26 তারিখে এটা ভার্চুয়াল মিট হয় এবং গত 2 তারিখে সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হয়। তাতে আমরা আমাদের সবার শুরুতেই এই কৃষক আন্দোলন করতে গিয়ে যে অবর্ণনীয় অবস্থা কৃষকদের, তাতে 87 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সবার কাজ শুরু করি। এই সভা থেকে আজকে আমাদের সর্বভারতীয় যে কৃষক আন্দোলন, এটা আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা এবং সংযুক্ত মোর্চার যে কৃষক মোর্চার যে সিদ্ধান্তক্রমে সিদ্ধান্ত যে মোদী সরকার অমনোনয়ীয় যে মনোভাব দেখাচ্ছে কৃষি বিল বাতিল করার জন্য, সেখানে কৃষকরা আরো দৃঢ়ভাবে এই বিল বাতিলের দাবিতে আরো ঐক্যবদ্ধ হবে গোটা দেশে এই লড়াই পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আগামী 6 মার্চ এই আন্দোলন 100 দিনে পড়বে। ওই দিন সারা দেশে প্রতিবাদ দিবস প্রতিপালন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের রাজ্যের মধ্যে আগরতলা সহ সর্বত্র এই প্রতিবাদ হবে। আগরতলায় হবে বিকালবেলায়, আগামীকালকে বিকাল 5টায় এই সভাটি হবে। এরপর যে সিদ্ধান্ত হয়েছে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, নারী কিষাণ দিবস। ওই দিন দিল্লির সীমান্তের সমস্ত জায়গাতে মহিলারাই আলোচনা করবেন, বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জায়গাতেও এরকম নারীরা সেই প্রতিবাদ সংগঠিত করবেন। আর সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা হয়েছে 23শে মার্চ আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবী নেতা শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস। এই দিনে গোটা দেশে ব্যাপক কৃষক জমায়েত সংগঠিত করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং এই জমায়েত শুধু কৃষকদের না, এই জমায়েত ট্রেড ইউনিয়নগুলো, নারী সমাজ, ছাত্র যুব সহ সমস্ত স্তরের মানুষ তাদের সামিল হবেন। এটা প্রত্যেক রাজ্যে ব্যাপক জমায়েত সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেই এই কৃষক আন্দোলনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, তারা তাদের সমর্থন জানিয়েছেন। তার ভিত্তিতে আপনারা লক্ষ্য করেছেন বাজেটের আগে এবং বাজেটের পরে আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত যে সম্পদগুলো, তা একে একে সবটাই বেসরকারি মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। 15ই মার্চ হবে বেসরকারীকরণ এবং কর্পোরেটাইজেশন বিরোধী দিবস। সেদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং আমাদের কৃষক সংগঠনগুলো যুক্তভাবে প্রতিবাদ সংগঠিত করবে। এগুলি সবগুলি আমাদের রাজ্যের মধ্যেও আমরা প্রতিপালন করার আজকে সিদ্ধান্ত নিয়েছি। তারপর যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দেশের কৃষক আন্দোলনের অবস্থা তো থেকেই দেখলেন, আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন এই বিজেপি আইপিএফটি সরকারের বক্তৃতা ভাষণ চলছে, কিন্তু কৃষকদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। আমাদের রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে, তাতে এর আগের আমনের সিজনে 40% জমি কিল ছিল, মানুষ উৎসাহ হারিয়ে ফেলেছে ধান করার জন্য। বড় সিজন, এই সিজনে উদয়পুরের সুখসাগর পুরোটাতেই বড় সিজনের বড় মাঠ হতো, এবার সমস্ত ফাঁকা করছে। প্রত্যেক জায়গায় সেচের যে পাম্পগুলো
তার প্রায় 60% অচল। সেখানে উপজাতি এলাকাতে ছোট ছোট সিজনাল বাদ দিয়ে গরু দান করতেন। এগুলো একটাও হয়নি, কোনো ধরনের স্কিম সেখানে নিয়ে। আগে রেগাতে এই স্কিমগুলো হয়ে থাকতো, তাতে সাংঘাতিক অবস্থা খারাপ। রাজ্যের স্টোরগুলিতে, সরকারি স্টোরে কোনো সার নেই, সরকারি দাম 6 টাকা ইউরিয়া, বেসরকারি স্তরে এটা বিক্রি হচ্ছে 15 টাকা। কৃষকরা বন্ধ হচ্ছেন যারা করেছেন তা কিনতে। নেই সুপার ফসফেট, নেই পটাশ, কোনো কীটনাশক ওষুধ পাওয়া যায় না, বীজের কোনো খবর নেই। এই অবস্থায় আমাদের কৃষকরা সেখানে চাষ করার যে মন মানসিকতা তাতে উঠে এসেছে। ডাকডোল পিটিয়ে ধান কিনেছিল, 2 মাস পরে বাজারে নেমেছে, মানে হলো কৃষকদের হাতে যে ধান ছিল এটা ফরিয়াদের হাতে চলে গেছে। এইটা কিছু কিনেছে, 20,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল, মাত্র 11,000 মেট্রিক টন কিনে আবার এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে একমাত্র ভালো হয়েছে, এটা ফরিয়াদের হাত থেকে কিন্তু কৃষকরা বিক্রি করতে পারে। সবজি আমাদের রিপোর্ট হয়েছে তেলিয়ামোড়া বাজারে 1 টাকা হইল কপির দাম, বস্তায় বস্তায় এনে দিয়ে বেগুন বিক্রি হচ্ছে না, টমেটো বিক্রি হচ্ছে না, আলুর বীজ ছিল না। শান্তির বাজার সবচেয়ে আলু আমাদের বেশি হয়, বেসরকারি ভাবে প্রচুর দাম দিয়ে বীজ কিনতে হয়েছে। সুপার ফসফেট পটাশ ছাড়া আলু হয় না, কিনতে হয়েছে। এখন পাইকারি যে দর শান্তির বাজার বিরুনিয়াতে 8 টাকা 9 টাকা, আমাদের এখানেই তো খুচরাতে 15 টাকা 18 টাকা। তাতে সমস্ত কৃষকরা বিপদ সম্মুখীন হয়েছে, সবজি চাষি যারা করেছিল। এটা অসম্ভব অবস্থা আজকে কৃষির ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই সরকারের কোনো এলদোল নেই। আমরা এখন আমাদের জেলা পরিষদের নির্বাচন আছে, পরে এটা আমরা বলবো যে আমরা এখন ঠিক করেছি প্রত্যেক জায়গায় প্রতিনিধিমূলক ডেপুটেশন হবে। এর পরবর্তী সময়তে বৃহত্তর কৃষক আন্দোলন আমাদের রাজ্যের এই সমস্যাগুলো নিয়ে আমরা গড়ে তুলব, এই সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে হয়েছে। রাবার তার দাম এখন একটু বেড়েছে, আজকে 15 দিন। এখন তো রাবার নেই, এখন টেপিং এর সময় না, কারণ এই খরাতে টেপিং করা যায় না। এর আগে 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকার মাঝে ঘোরাফেরা। উপজাতি এলাকায় রাবার সেখানে ওই দাদরের মতো অগ্রিম টাকা নিয়েছে যারা অভাবগ্রস্ত কৃষকরা। এই অবস্থা ছিল। আমরা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, 3 বছরে একটিও এক্সটেনশন হয়নি, প্রোগ্রাম হয়নি। উপজাতি এলাকায় যে গ্রুপ প্ল্যান্টেশন ছিল, ব্লক প্ল্যান্টেশন, টোটালি গত 3 বছরে বন্ধ হয়ে আছে। কোনো সাবসিডি 3 বছরে ডিস্ট্রিবিউট করেনি কৃষকদের। এই সিরিয়াস অবস্থা। ফলে এইগুলি নিয়ে আমরা এই লড়াইটা করবো। ঠিক হয়েছে। আমরা আমাদের সামনে আপনারা ইতিমধ্যেই নির্বাচনের ঘোষণা হয়েছে স্বশাসিত জেলা পরিষদের। এটা কৃষক এলাকাতেই। এই জেলা পরিষদ রাজ্যের জাতি উপজাতি 2টা মিলিত শক্তির ফসল। লড়াই করে আমরা এই জেলা পরিষদ করেছি, এবং এই জেলা পরিষদ গঠিত হওয়ার পূর্বে 80 সালে একটা পরিস্থিতি তৈরি করেছিল। আমরা যখন জেলা পরিষদের নির্বাচন প্রথম হয়, ভাতৃঘাতী দাঙ্গা, এইবারও আবার তার একটা পদ্ধতি শোনা যাচ্ছে, চক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা বলবো যে কোনো মূল্যে ত্রিপুরার এই জেলা পরিষদের নির্বাচন ওরা পিছিয়ে দিয়েছিল, করতে চাইছিল না, কোর্টের কারণে করতে হচ্ছে। এখানে আমাদের জাতি উপজাতি ঐক্য, তাকে সুদৃঢ় করতে হবে। সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ, আমরা যুক্তভাবে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব সমস্ত শক্তি দিয়ে, যাতে করে আমরা এই নির্বাচনের সাফল্য গড়ে আনতে পারি এবং জাতি উপজাতির মধ্যে যে ঐক্য, সেই ঐক্যকে যাতে আমরা আরো সুদৃঢ় করতে পারি।
এটা এখন এই সময়টাতে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কৃষক সভা আজকে আমাদের কমিটি থেকে আমাদের সমস্ত স্তরের যে কমিটি, প্রাথমিক কমিটি, লোকাল কমিটি, মহকুমা কমিটি, সবাইকে আমরা নির্দেশ দিয়েছি যে এখন সমস্ত কাজের মধ্যে এটা একটা প্রধান কাজ, এই কাজটা সংগঠিত করতে পারবে। এখানে আমাদের সর্বভারতীয় কিষাণ কমিটি আমাদের অফিস বেয়ারার কমরেড জিতেন চৌধুরী আছেন, তিনি এই বিষয়টা আরো বিস্তৃতভাবে বলবেন। আমরা বলবো যে আমরা এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমাদের সহযোগিতা চাই। এই লোক রাজ্যের ঠিক আছে। আমি রাজ্যের কৃষকদের যে দুরবস্থা, আমি আরেকটা দিয়ে বলছি অন্য বিষয়ে আসার আগে। আমাদের রাজ্যে এই বিজেপি আইপিএফটি সরকার আসার পর বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং তার শিক্ষামন্ত্রী তাদের যে দৈনিক বাগাড়ম্বর, কৃষকদের ওরা বহু কিছু দিচ্ছেন। আমি দুটো স্কিমের কথা বলছি। একটা হলো পিএম কিষাণ, এই কর্মসূচি ৬,০০০ টাকা করে প্রত্যেক পরিবারকে দেয়। হয়তো এখন একটু বোধে বেড়েছে, ১,০০০ টাকা মতো বেড়েছে। তো একটা কৃষক বর্তমান সময়েতে যেরকম ভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, অর্থাৎ কৃষকদের তার কৃষি উপকরণের সমস্ত কিছু খরচা বেড়েছে, সেই জায়গায় মাত্র ৬-৭,০০০ টাকা একটা পরিবারকে সারা বছরে এটা দিয়ে নাকি কৃষকদের হাল অনেক উন্নতি হয়ে গেছে। কতটুকু মানে বাস্তবের সাথে সম্পূর্ণ তার উল্টো কথাবার্তা ওরা বলছেন। দ্বিতীয় হলো যে এরকমই যে প্রধানমন্ত্রী ফসল এই বীমা যোজনা, এটা সম্পূর্ণভাবে শাসক দলের সাথে যারা ঘনিষ্ঠ এরকম বীমা কোম্পানি তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা প্রকল্প। এতে কৃষকদের কাছ থেকে খুব বেশি টাকা নিচ্ছে না। প্রত্যেক কৃষকরা রেজিস্ট্রেশন করলে পরে কোনো মানে একদম তার জমির পরিমাণ, ফসল কি, একেবারে খুবই সহজ তার ফর্মগুলো। মানে একদিকে অ্যাপারেন্টলি দেখলে মনে হবে খুব ভালো। তো এরকম শত শত কৃষকের নাম লিখে ফেলছে, কিন্তু তার পেছনে যে প্রিমিয়াম, এই অর্থটা প্রচুর। একটা পরিবারের পেছনে প্রিমিয়াম বেশ কয়েক হাজার টাকা, এগুলো সরকারের খাত থেকে এই বীমা কোম্পানি দিয়ে দিচ্ছে। কিন্তু মজার ঘটনা হলো এই পিএম কিষাণ ফসল বীমা যোজনা চালু হওয়ার পর আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের কোনো জেলাতেই কেউ এই যে ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য এই যে বীমা টাকা পায়, এই ক্লেম সেটেল হয়। কেননা যে সমস্ত বীমা কোম্পানি এখানে এনগেজড হয়েছে তাদের কোনো অফিস নেই, তাদের কোনো ঠিকানা নেই। আমাদের কৃষকদের পক্ষে তাদের কাছে গিয়ে দয় দরবার করা কঠিন। আর তারপর এমনভাবে তার শর্তগুলি করা হয়েছে, যদি কোনো এরকম সচেতন কৃষক তার ফসল নষ্ট হওয়ার পর ফর্ম জোগাড় টোগাড় করে ক্লেম করলেও এখানে এমন শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে যে সেই ব্লক এটাকে ঘোষণা করতে হবে, পুরোটা ঘোষণা করতে হবে।
তাহলে পুরো ব্লক এলাকাতে বা পুরো গ্রাম এলাকাতে এটা ঘোষণা হলেই তারপরে পাবে, না হলে সেই কৃষকরা পাবে না। কি ধরনের গ্যারান্টি, কি ধরনের অর্থাৎ এটা টোটালি ফ্রড। যে আমাদের দেশে মোদী সরকার আসার পর এরকম কর্পোরেটদের এবং দেওয়ার জন্য যে নানা রকম স্কিম করা হয়েছে সারা দেশেই, ত্রিপুরাতে না শুধু, প্রধানমন্ত্রী এই ফসল বীমা যোজনা, আরেকটা হলো সরকারি অর্থ অর্থাৎ জনগণের অর্থ লুট করার একটা চ্যানেল। এবং এতে শাসক দলের লোকের মধ্যে এটা অভিযোগ হলো কৃষকদের এই অর্থ তার বখরা কমিশন এদের কাছেও যাচ্ছে। তৃতীয় হলো, এটা আগেও ছিল যে সরকারি যে ভর্তুকিতে পাওয়ার টিলার, স্প্রে মেশিন, কিছু ছোটখাটো বিভিন্ন ধরনের যে কৃষি উপকরণ এগুলো দেওয়া বেশিরভাগ সাবসিডিতে। তার জন্য গ্রাম থেকে যদি কোনো বেনিফিশিয়ারি নাম আসে, সেখানে এই কি বলে গ্রাম সভা হয়, প্রকৃত কৃষক এবং যাকে দেওয়া দরকার, যার পাওয়া দরকার সেজন্য পায়। তারপর সেটা পঞ্চায়েত সমিতিতে রেজুলেশন হয়, তারপর জেলা পরিষদ রেজুলেশন হয়। আজকে এগুলি কোনো বালাই নেই, এগুলো এখন কাগজে পত্রে কলা পাতা। এই সমস্ত নিয়ম কারণ এখনো আছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের আইনে, কিন্তু এগুলি সমস্ত কলা পাতা। মন্ডল অফিস থেকে এমনকি কোথাও কোথাও মন্ডলের যে এই কি বলে বিজেপির মোর্চা বা ইত্যাদির এদের পেরেই ভিডিও আসে, আর এটাকেই বা সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচারের কাছে আসে, এই অনুযায়ী দিতে হবে। এতে সে কৃষকের জমি আছে কিনা, সে কৃষকের পুকুর আছে কিনা, এগুলো দেখার কোনো বালাই নেই। আর এখন এই এমন হয়ে গেছে এটা যে যাদের এরকম জমি নেই, অর্থাৎ যে উপকরণটা যার পাওয়ার কথা না, তার নামে স্যাংশন হয়ে যাচ্ছে। এই স্যাংশন হওয়ার ফায়দাটা কারণটা কি? অর্থাৎ সেই মানে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার ওয়ার্ক অর্ডার বা স্যাংশন অর্ডার নিয়ে যাচ্ছে। এই স্যাংশন অর্ডার ওই সাপ্লাইয়ারের দোকান থেকে নগদ অর্থ বিলি হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার টিলার বা এরকম উপকরণ হচ্ছে না। এরকম ভাবে পুকুর চুরি ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে, সরকারের টাকা লুট। প্রকৃত কৃষক ক্ষেত্রে বঞ্চিত সম্পূর্ণভাবে হচ্ছে। আমি এখন আসছি এডিসি সম্পর্কে। এটার নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে, তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচনের জন্য বিভিন্ন দল, উপদল, গোষ্ঠী সমীকরণ, নতুন সমীকরণ, ভাঙা গড়া ইত্যাদি চলছে। তো আমরা বলবো সারা ভারত কৃষক সভার তরফ থেকে এবং বামপন্থীর তরফ থেকে আমরা বামফ্রন্টকে পুনরায় এই স্বশাসিত জেলা পরিষদে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার জনগণ যাতে পুনর্নির্বাচিত করেন সে আবেদন আমরা করব। তার জন্য কৃষক সভা গণমুক্তি পরিষদের তরফ থেকে সর্বশক্তি আমরা নিয়োগ করব। কেননা তুলনামূলকভাবে স্বশাসিত জেলা পরিষদ এলাকা এটা অন্য জায়গা থেকে পিছিয়ে, তাহলে সেই জায়গায় আরো বেশি উন্নয়নমূলক কাজ দরকার, আরো বেশি ইনভেস্টমেন্ট দরকার। এবং আমরা এও দাবি করছি যে স্বশাসিত জেলা পরিষদ এখন যে কাঠামোতে এটা গঠিত, বর্তমান সময়ের চাহিদা পূরণে এটা অপারগ। তার জন্য গণমুক্তি পরিষদ, কৃষক সভা এবং অন্যান্য যে সমস্ত বামপন্থী সংগঠনগুলো গত প্রায় 2 দশক ধরে আমরা লড়াই করছি। বামফ্রন্ট সরকার যখন ছিল, ত্রিপুরা বিধানসভা থেকে সর্বসম্মতভাবে বহুবার প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যে অতীতের সরকারগুলো এবং বর্তমান মোদী সরকার যখন নির্বাচন আসে তখন এই এডিসি নিয়ে বহু স্বপ্ন দেখায়। মোডালিটি কমিটি করবে, হাই পাওয়ার একটা কমিটি লোক দেখানো করেছে, কয়েকবার সফর করেও গেছে, কিন্তু তার রিকমেন্ডেশন কি করতে চান তার কোনো খবর নেই। সংসদে এই এডিসির এম্পাওয়ারমেন্ট সংক্রান্ত একটা বিল, আমি যখন সাংসদ ছিলাম 2014 সালে,
তখন থেকেই একটা প্রস্তুত হয়ে এটা আরো অনেক আগে থেকে চলে এসেছিল এবং এই বিলের একটা নম্বরও পড়েছে 125তম সংবিধান সংশোধনী বিল। আজকে 2021 সাল। এই সময়ের মধ্যে গত 6.5 বছরে মোদী সরকার প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের হিতে অহিতে কত আইন করেছে, কত বিল পাশ করেছে, একটা রাজ্যকে ভেঙে দুটুকরো করেছে। দেশের লক্ষ লক্ষ কৃষক আজকে রাস্তায় কৃষকদের বিরুদ্ধে এরকম একটা জঘন্য কালো আইন তৈরি করেছে। দেশে গত 100 বছর ধরে অর্জিত যে কৃষকদের অধিকার এগুলো ভেঙে দিয়ে এই লেবার কোড করেছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের 10টি রাজ্যের জন্য এই এডিসি এম্পাওয়ারমেন্ট এবং এডিসির হাতে যাতে কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে সরাসরি টাকা আসতে পারে, বিভিন্ন মিনিস্ট্রি থেকে টাকা বরাদ্দ হয়, এটা এই বিলে আছে। এগুলো নাড়াচাড়া করছে না। তো সেই দল ত্রিপুরাতে সরকার, এখন বিজেপিও এই এডিসি দখল করার জন্য তারাও তাদের কোমর কষছে। তাদের সহযোগী আইপিএফটি, তার সাথে আরেকটা গোষ্ঠী তৈরি হয়েছে ত্রিপুরা মথা থানসাম নামে। কিন্তু মজার ঘটনা কি, প্রথমত শাসক দলের কথা বলি, বিজেপির কথা বলি, একটিবারের জন্যও কেন এই গত 7 বছরে মোদী সরকারের বয়স হয়ে গেল, একটা বিল সংসদে ফেলে রেখেছে, কেন এটার পাশ করানো হলো না? এই বক্তব্য নেই। এডিসি আগামীতে শক্তিশালী করার জন্য কি রুট ম্যাপ কথা নেই, শুধু জুমলাবাজি ছাড়া ভাষণ ছাড়া কিছু নেই। আর তাদের সহযোগে আইপিএফটি এখন যে একবার এই কোন নৌকায় পা দেবে, একবার এই নৌকায় আরেকবার সেই নৌকায় করে নিজেদের দেউলিয়াপনা সুবিধাবাদী চরিত্র এই আইপিএফটি দেখাচ্ছে। একটা সরকারের থাকা একটা জোটে থেকে আর একটা জোটের সাথে এমওইউ করছে। এডিসি নিয়ে কথা নেই। আগে কি বলেছে, আরে এডিসি দিয়ে কি হবে, আমরা ত্রিপুরাল্যান্ড করবো। আরে ভোট হলো এডিসি আর তাদের স্লোগান হলো ত্রিপুরাল্যান্ড। অর্থাৎ এডিসির সাথে কোনো যে এডিসি কে শক্তিশালী করা, এডিসি এলাকার মধ্যে আজকে যেরকম ভাবে অভাব অনটন, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এই প্রাকৃতিক সম্পদ এটা আহরণ করে কোন রকমে আমাদের যে ট্রাইবেল অংশের মানুষরা এই খন্ডে বিক্রি করছে, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই, বলছে ত্রিপুরাল্যান্ড। আর আরেক দল এসে উড়ে এসে জোরে বসে বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আরে তোমরা যদি ত্রিপুরাল্যান্ডেই করতে চাও, গ্রেটার ত্রিপুরাল্যান্ডেই করতে চাও, তাহলে এডিসিতে ভোটে দাঁড়ানোর অর্থটা কি? আবার দেখা গেল সেই থানসাম নামে, অর্থাৎ থানসা অর্থ হলো ইউনিটি, এক হলো 72 ঘন্টা না কাটতেই আবার এই থানসা খান খান বেড়ে যায়। এটা হতে বাধ্য, কারণ যাদের লক্ষ্য শুধুমাত্র লুট, যেন তেন প্রকার ক্ষমতা দখল করা, এটা যে স্লোগানই দিক সেই স্লোগান টিকতে পারে না। 72 ঘন্টা না হলেও এটা ওই 100 ঘন্টায় ভাঙতে হবে, 100 ঘন্টায় না ভাঙলে 200 ঘন্টায় ভাঙতে হবে। আমরা দেখেছি 2000 সালে এরকম ভাবে, তখন সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য ছিল, সন্ত্রাসবাদীদের সরাসরি সহযোগিতা নিয়ে এডিসি দখল করেছে। 5 বছরে 4 জন সিএম তাদের করতে হয়েছিল। তার আগে 1990 ইংরাজিতে তখন আর একটা জোট সরকার, কংগ্রেস এবং টিউজেস, তখনও জবরদস্তি করে এডিসি দখল করেছিল। তখনও হরিনাথ দেববর্মা, তারপরে এই জগদীশ দেববর্মা, তারপর আরেকজন অমিয় দেববর্মা, 2-3 জন সিএম করতে হয়েছিল, কোনো স্থায়িত্ব নেই। আমরা ঠিক তার পুনরাবৃত্তি আমরা দেখছি। আর
এইসব ইয়েতে কিভাবে মানুষকে এই ভাগ করে ভোট নেওয়া যায়, ওই ৮০ ইংরাজি স্লোগানটাকে আরেকটু নতুন মোড়কে পড়ে এই যে থামসা স্লোগান দেওয়া হচ্ছে। তো আমাদের আপিল হলো প্রথমত জনগণের কাছে, ভোটারদের কাছে, যে গত ৩ বছরের এই বিজেপি আইপিএফটি সরকারের যে অপদার্থতা, নন পারফরমেন্স, প্রতিশ্রুতি খিলাফ, শুধুমাত্র এডিসি এলাকার ট্রাইবেল অংশ জনগণের বিরুদ্ধে না, ছাত্র, যুবক, নারী, কর্মচারী, সবার বিরুদ্ধে আজকে একটা নাবিশ্বাস জনজীবনে, তার সে কারণে যেরকম হতাশা তৈরি হয়েছে। এই যে ব্যবহারিক লাশ প্রতিদিন প্রায় ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন করে, এটা সমাজ জীবনের যে অস্থিরতা তারই প্রতিফলন। এগুলি বাড়ছে, নেশার ড্রাগ বাড়ছে। তো এই অভিজ্ঞতায় আগামী এডিসি নির্বাচনে কি আইপিএফটি, কি বিজেপির সাথে আইপিএফটি জোট হবে কি হবে না এখনো পরিষ্কার না, হোক বা না হোক, বা অন্য জোট যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে এই বিভেদের স্লোগান তুলে যারা করছেন, এদের বিরুদ্ধে মানুষ ভোট দিন শান্তির সপক্ষে, উন্নয়নের সপক্ষে এবং ঐক্যের পক্ষে। আর আবেদন থাকবে স্টেট ইলেকশন কমিশনের কাছে। এখন নির্বাচন ঘোষণা হলে পরে স্টেট ইলেকশন কমিশন, তার হাতেই ল অ্যান্ড অর্ডার এভরিথিং। আমাদের সংবিধান তাকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে। আমরা যা লক্ষ্য করছি, যেদিন এই ভোট ঘোষণা হলো তারপর দিন এই যে দক্ষিণ ত্রিপুরার মনিরামবাড়ি বিশ্বমুখ বিধানসভা কেন্দ্রে, সেখানে এই এডিসি গঠনের জন্য যিনি রক্ত দিয়েছিলেন, হক বরকের স্বীকৃতির জন্য যে রক্ত দিয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা, স্বাভাবিকভাবে প্রতি বছরই সমস্ত অংশের মানুষ আমরা তার শহীদান দিবস আমরা উদযাপন আমরা করি, সেখানে গেছেন কিভাবে। এবং আরেকটা কথা বলে রাখি, আমি কদিন আগে একটা পত্রিকা দেখলাম, কোন একটা পত্রিকা লিখেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী নাকি কোথাও গিয়ে বলেছেন যে নির্বাচনের সময় পার্টি আর বিভিন্ন সামাজিক ইত্যাদি কর্মসূচির সময় এরকম পার্টিগত ইস্যু থাকা ঠিক না। এবং একটা পত্রিকাতে খুব প্রশংসা করে লিখেছে, নীতিদেবের সেই আপিলের জন্য নাকি গত 27শে ফেব্রুয়ারি ডিওয়াইএফআই টিওয়াইএফ এর যে জমায়েত, এখানে নাকি কোন আক্রমণের জন্য দয়া করেছে। নীতিদেবের আপিলের জন্য না হয় কর্তব্য, মানে অর্থাৎ তাদের করার অধিকার। আমি আপনাদেরকে বলছি, এই যে বাদল চৌধুরীর উপর যে হামলা হয়েছে, এই হামলাকারীরা এসেছিল বিশ্বমুখ কনস্টিটিউয়েন্সির মোহরি পড়ে সেদিন এই নীতিদেবের কাছে প্রোগ্রামে যে সমস্ত ছেলেরা আসছে সেখান থেকে গিয়ে আক্রমণ করেছে। নীতিদেবকে তো আমি কি জিজ্ঞেস করবো, তো আমাকে জবাব দিয়ে করতে বাধ্য না। এটাই বললো আমাদের কিছু সংবাদ মাধ্যমের বন্ধু এরকম কিছু ঘটনাকে এমন ভাবে উল্লেখ করেন, কাউকে কাউকে এমন ভাবে হাইলাইট করেন, এটা এতে কি হয়, এতে প্রকৃত যারা অপরাধী আর অপরাধ মানসিকতা এটা চাপা পড়ে। আমি এই জন্যই বলছি, কথাটা বললাম যে মুখ্যমন্ত্রীর স্ত্রী সেদিন যে প্রোগ্রামে গেছে, সেই প্রোগ্রামে যে সমস্ত ছেলেপুলেরা এসেছিল সেখান থেকে গিয়ে বাদল চৌধুরীর উপর আক্রমণ করেছে। আমি নীতিদেবের কাছে চাইছি না, কারণ উনি সরকারি কর্মচারী, উনি সব করতেই পারেন না, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে তো কোনো আর ন্যায় নীতি কিছু নেই, এসবে করে যাচ্ছেন। আমি বলবো যে মুখ্যমন্ত্রী তিনি এর জবাব দিন। বিধানসভার একজন প্রবীণতম সদস্য, তার এই নির্বাচনী ক্ষেত্রে গেছেন, কিভাবে দিন দুপুরে পুলিশের সামনে এরকম আক্রমণ হয়, এবং আজকে প্রায় 72 ঘন্টা কেটে গেছে, একজনও অপরাধ ধরা পড়েনি। পরপর অপরাধ করে যাচ্ছে তারা। কদিন আগে বাদল চৌধুরীর বড় ভাইয়ের বাড়ি আক্রমণ করা হয়েছে।
তো নির্বাচন কমিশনকে এটা দেখা দরকার, কারণ সে মনিরাম বাড়ি এটা এডিসি এলাকাতে, আর এডিসির জন্য যিনি শহীদ তার প্রোগ্রামে আক্রমণ। এর মানেটা কি, যে গত 3 বছরে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এগুলি ঘটানোর জন্য আজকে শাসক দল তৈরি হচ্ছে। প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সেখানে তার ভূমিকা গ্রহণ না করে, এটা আর একটা প্রহসনে পরিণত হবে। আমরা আশা করি নির্বাচন কমিশন তার সম্বিত ফিরবে, তারা উপযুক্ত সেই পদক্ষেপ গ্রহণ করবে।